Good evening, শুভ সন্ধ্যা and welcome to 5 Minute School. 5 minutes. Next time I'm clearly audible. নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছ। Good evening. Am I clearly audible? Next year I'm clearly audible. আজকে মোগল যুগের ইতিহাস পড়ব। মোগল যুগে ভারত, অতীতের গহন থেকে তুলে আনবো বেশ কিছু ইতিহাস, যেটুকু ইতিহাস তোমাদের অন্তত আপকামিং এক্সামগুলোতে তথ্যের অভাবে প্রশ্নের উত্তর করতে পারছো না এমনটা হওয়া থেকে আটকাবে। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমরা ১ মিনিট অপেক্ষা করব। মিনিট খানেক একটুখানি অপেক্ষা করব, তারপরেই ক্লাসটা শুরু করব। অনেকেই চলে এসেছো, তো শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আশা করি প্রত্যেকেই পরিষ্কার শুনতে পাচ্ছ। তো আজকে ১৫২৬ সাল থেকে ১৫২৬ সাল থেকে ১৭৫৭ সাল পর্যন্ত মোগল যুগের যে ইতিহাস, সেই ইতিহাসটুকু আমরা পড়ব, এবং ইতিহাসটুকু পড়ব খুব একটি সংক্ষিপ্ত একটি উপায়ে, যাতে ইতিহাসে ভীতিটা কেটে যায়, তাই তো? বেসিক্যালি এটা মধ্যযুগের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস কোনো অংশেই নয়। ছোটবেলা কে কে শুনেছো বলো তো? সেই বিখ্যাত একটা, বলে না, বিখ্যাত একটা ইয়ে ছিল, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। কে কে শুনেছো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে? ছোটবেলায় জোরে জোরে চিৎকার করে করে পড়তাম আমরা, যখন স্কুলে পড়তাম ক্লাস 7-8-এ। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বুঝতে পারতাম না তখন ছোটবেলায়, দাদা দিদিদের পড়তে শুনেছি, তারা জোরে জোরে পড়তো, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। আমি ভাবতাম জেঠুর কবে আবার জ্বর হলো। জিজ্ঞেস করতাম, জেঠু জেঠু তোমার জ্বর হয়েছে? বলতো না। পরে বুঝলাম এই যে লেখা না, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, ঠিক আছে? দুটো জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, দুটো জিনিস খুব ভালো করে অদূত খেয়াল রাখবি। জ্বর হলে, জ্বর যদি হয়, একে ওকে বলে কয়ে একটু উমুক করে দাও তমুক করে দাও, জ্বর কমবে না। জ্বর হলে ভাই অ্যান্টিবায়োটিক খেতে হবে। অতএব কনসেন্ট্রেট কর এখানে, ক্লাসে, অন্য কোথাও নয়, মোবাইলে নয়। একটুখানি দেখ, বাবার স্ট্যান্ডস ফর বাবর, বাবার স্ট্যান্ডস ফর বাবর, ঠিক আছে? হইল মানে সৌভাগ্যবান ব্যক্তি যিনি, হুমায়ুন। আবার মানে তার উত্তরসূরি আকবর, ভারতের মহানতম আকবর। জ্বর মানে জাহাঙ্গীর। বলছে সারিল, সারিল মানে কি? সারিল মানে শাহজাহান বা শাহজাহান, আমরা বলি শাহজাহান, ঠিক আছে?
ঔষধে স্ট্যান্ডস ফর এই 1707 পর্যন্তটা আমি বলে দিলাম, এটি হচ্ছে ঔরঙ্গজেব। এর পরের ইতিহাস নিয়ে বিরাট মাথামাতি করার মতো কিছু, কারণ এরপরে মুঘল সম্রাটরা প্রত্যেকেই তোমার এই আমাদের মৌসুমীর মতো শুধু এসেছে, বেচেছে, খেয়ে নিয়েছে, ঝামেলা ঝামেলা শেষ। ঠিক আছে, মৌসুমী কী করলো, লরি বেচে দিল, লোহামাটি বেচে দিল, এরকম আর কি। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। ঠিক আছে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এরকম ছোটবেলায় আমরা স্ট্রোক করে করে মোগল সাম্রাজ্যের ইতিহাস মনে রাখতাম, মোগল সাম্রাজ্যের সম্রাটদের নাম মনে রাখতাম। এখন তো বড় হয়েছি, তাহলে কি একইভাবে মনে রাখবো, নাকি একটু অন্যভাবে ভাবা যেতে পারে? কি তোমরা কি বলো? শুধু এটুকু মনে রেখো, জ্বর হলে ঠিক আছে, দেখে যাও আমাকে নাকি বেঁচে দেবে। জ্বর হলে খুব ভালো করে খেয়াল রাখো, জ্বর হলে যেটা করিস তোরা, একে ওকে ফোন করে, মৌসুমকে ফোন করে বলছে আমার জ্বর হয়েছে, মৌসুম বলছে আমার বাবুটার জ্বর হয়েছে, ওইসব করে জ্বর কমবে না ভাই, অ্যান্টিবায়োটিক খেতে হবে। তেমনি মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়তে গেলে একটু কায়দা করে পড়তে হবে, ওই একে ওকে বলে এখান ওখান থেকে টুকে নিয়ে এলে হবে না, কারণ এখানে বিরাট বড় একটা ইতিহাস আছে। ঠিক আছে, অতএব আপাতত আমরা কিভাবে জ্বর কাটানো যায় সেটা দেখব, মৌসুম কি করলো সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। গল্প কি হলো না, লোদি বংশের ইতিহাসে যদি একটুখানি দেখি, বাকলুল লোদি একজন ছিল, সে ইব্রাহিম, আর একজন হচ্ছে বাহালুল লোদি, একজন ছিলেন যার নাম হচ্ছে বাহালুল লোদি। সব বলছে ওইসব কিছু হয় না, অ্যান্টিবায়োটিক খেতে হবে। ঠিক আছে, বহলুল লোদি 1451 সালে তিনি লোদি বংশ প্রতিষ্ঠা করে দিলেন, পাঞ্জাবের আফগান শাসক ছিলেন তিনি। বহলুল লোদির পরে লোদি বংশ আলো করে এলেন সিকান্দার লোদি। এই সিকান্দার কথাটা বলে না, সিকান্দার ই সাহেনসা, সিকান্দার কথাটা বহুল ব্যবহৃত একটি শব্দ ওই সময়কালে, এটা খেয়াল রাখবে। সিকান্দার লোদির পরে সিংহাসনে বসলেন এই বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। ইব্রাহিম নাম রেখেছিলেন বাবা মা। সিকান্দার মানে কি, জগতের যে শ্রেষ্ঠ, যে সিকান্দার ই সানি উপাধি কে নিয়েছিল তোমরা কমেন্ট করে আমাকে বলবে। তিনি লিখেছিলেন ইব্রাহিম হচ্ছে ইসলাম ধর্মে এক ধর্মগুরুর নাম। ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ধর্মগুরু হচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিমের নামে বাবা মা নাম রাখলেন লোদি, ইব্রাহিম লোদি একটু বড় হয়ে দয়ালু, বেশ দৌলত খাঁ লোদি তার কাজিন মানে কি, কাকার ছেলে, মাসির ছেলে, পাশে ফুফার ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, যার হোক ছেলে, সে যে বদের ছেলে সেটা তো তিনি জানতেন না। তিনি তাকে লাহোরের গভর্নর করে দিলেন। তিনি চাচা, মামা, কাকা, জ্যাঠা এসবের ছেলে নয়, তিনি বদের বাচ্চা, বদের ছেলে। তিনি কি করলেন, আমি একবারও বলেছি বদ মানে বদরুজ্জামান, এসব কিছু বলেছি, এইসব কিছু না। এবার শোন, দৌলত খাঁ লোদি কি করলেন, তখন সদ্য চিঠি লেখা শিখেছে। আমরা যখন প্রথম চিঠি লেখা শিখি, কাকে কাকে না চিঠি লিখে দিচ্ছি। আমার কলেজের ইতিহাস শুনলে তো পাগল হয়ে যাবি তোরা। কলেজে সবাই আমাকে বলতো এই একে একটা চিঠি লিখে দে না, মানে তার হয়ে চিঠি লিখে দিতাম। এবং নবনীতা দিকে তো কত চিঠি লিখে দিয়েছি। ঠিক আছে, অবশ্য সেগুলো প্রিন্সিপালকে দেওয়ার জন্য, অন্য কাউকে নয়, পিটিয়ে দেবে এক্ষুনি আমাকে, উল্টা পাল্টা ভাববে, তাই না? এবার কি হচ্ছে বুঝলি, এবার কি হলো, এরকম চিঠি লেখা যখন আমরা প্রথম শিখি, কি করি, একে ওকে চিঠি লিখি। দৌলত খাঁ লোদি চিঠি লিখে দিল। ঠিক আছে, দৌলত খাঁ লোদি চিঠি লিখে দিল, কাকে লিখলো, বাবরকে লিখলো। কি বলছে, ওখানে ঝাড়ে থেকে তুমি বাঁশ কি করছো, চলে এসো ভারতে। বুঝলে, বাবর কোথায় ছিল, বাবরকে কোথায় দেখেছো তোমরা, ফারগানাতে রয়েছে, ফারগানা মরু প্রদেশে। বাবরকে চিঠি লিখে দৌলত খাঁ লোদি বলছে ওখানে বাঁশ ঝাড়ে তুমি কি করছো, ভারতে এসো। এখানে আমার ভাই ইব্রাহিম লোদি আছে, ওর কাছে আসতে হবে, তো যুদ্ধ করতে হবে। তিনি রীতিমতো বাবরকে দিল্লি আক্রমণ করার জন্য আহ্বান করলেন। ফারগানাতে 14-15-16 বছর বয়স থেকে লড়াই করে যাচ্ছে নিজের সাম্রাজ্য তৈরি করার জন্য, নিজের রাজ্য তৈরি করার জন্য, নিজের প্রজাদের খেতে দেওয়ার জন্য। ফারগানা মানে প্রত্যন্ত মরু প্রদেশ। এই যে দেখছো মৌসুমীদের বাড়িতে কিছুটা জলমল পাওয়া গেলেও যেতে পারে, ওখানে পাওয়া যায় না জল। রুক্ষ কঠোর বলে না, তারপরে রুক্ষ কঠোর পৃথিবী, বুঝলি। বাবর ভাবলো কি রে বাবা, আমাকে নিজেই চিঠি লিখে বলছে চল আক্রমণ করে দিই ওখানে। তার মাথায় এমন বুদ্ধিও যে আসেনি তা নয়, যে আচ্ছা আমাকে ডাকছে, এটা কোনো ট্র্যাপ নয় তো।
কিন্তু ট্র্যাপ ম্যাপ সব কাটিয়ে ভারত আক্রমণ করে দিলেন। ভারত আক্রমণ করে দিলেন। দ্যাট ইজ দ্য ব্যাটল অফ পানিপথ। পানিপথের, পানিপথ ওয়ার অর ব্যাটল অফ পানিপথ, ওয়ার বলা ঠিক নয়, অফ পানিপথ। ইব্রাহিম লোদিকে ভারতবর্ষে শুধু আক্রমণই করলেন না, দুটো বিষয়ে তিনি ইন্ট্রোডিউস করলেন এখানে। একটা যুদ্ধ পদ্ধতি যেটার নাম হচ্ছে তুগলুমা। তুগলুমা, ঠিক আছে, তুগলুমা বলে একটি যুদ্ধ পদ্ধতি তিনি তৈরি করলেন। অনেক জায়গায় রুমি কৌশল লেখা থাকে, এটাকে তুগলুমা বলেই পড়বে। আর হচ্ছে ক্যানন, যুদ্ধে যে ক্যাননের ব্যবহার করা যায়, কামানের ব্যবহার করা যায়, ভারত ইব্রাহিম লোদিকে রীতিমতো তিনি হত্যা করে দিলেন। এখানে গল্প এরপর দেখো, ইব্রাহিম লোদিকে হত্যা করে তিনি দিল্লির মসনদে বসে গেলেন। দৌলত খাঁ লোদি ভাবছে এতক্ষণে মনে মনে, এবার আপদটা বিদেয় হয়েছে। আর বাবরের বাচ্চা বাবর কয়েকদিন ভারত টারত লুট করবে, করে নিয়ে ফারগানা চলে যাবে, আমি এখানে খোলা মাঠে মোটামুটি ওই খেলা হবে স্লোগান দিয়ে দিয়ে আস্তে আস্তে সাম্রাজ্য করে। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, বাবর সে এসছে কোথা থেকে? ফারগানা প্রদেশ থেকে। ফারগানা মানে কোথায়? সেখানে বললাম প্রত্যন্ত মরুভূমি। দিল্লির আবহাওয়া তো খুবই আরামদায়ক একটা আবহাওয়া, মানে তৎকালীন দিনে ফারগানার তুলনায় বেশ আরামদায়ক আবহাওয়া। তিনি এসছেন যে সময় 1526-এর কোনো এক সুন্দর বসন্তে, যমুনা নদীর বাতাস কুলকুল করে বয়ে যাচ্ছে, যমুনা নদীর বাতাস বইছে, তার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, মন খুশি হয়ে যাচ্ছে। এমন সুন্দর ওয়েদার ছেড়ে কোথায় আর যাব বল? মানে মৌসুমি মৌসুমকে ডেকেছে, ভালো আছে। এখন যদি মৌসুমকে বলে যে তুমি বাড়ি চলে যাও, আর না আমি এবারে তোমাকে আর দরকার নেই, এবার তুমি ফিরে যাও, সেটি তো হচ্ছে না বাবা। তুমি যখন ডেকেছো, তুমি যখন বলেছো, তুমি যখন আমাকে স্বপ্ন দেখিয়েছো ভারতের সম্রাট হওয়ার, কিংবা কিসের সম্রাট আমি জানি না, অতএব ফেরত তো আমি যাব না। এখন তো আমি এখানে খুঁটি গেড়ে বসবো। যেতে যদি হবে তবে ডাকলে কেন? বাবর তো যাওয়ার আর পাত্র নয়। বাবর করলেন কি, তিনি রীতিমতো ওই কয়েক মাসে নিজের ভারতীয়করণ করে ফেললেন। তিনি ভাবতে শুরু করলেন, এত যে মানুষ সবাই আমার প্রজা। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে গেল। মোগল সাম্রাজ্য এভাবেই প্রতিষ্ঠা হলো, এবং একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে, প্রজা হিতৈষী একটা চিন্তাভাবনা নিয়ে। বাবরও কিন্তু অত্যাচারী ছিলেন না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দ্য ফর্মেশন অফ মোগল এম্পায়ার। তাহলে কি হচ্ছে, এটা থেকে কি শিখলে? আজলামও করতে, একে ওকে রাত্রিবেলা টেলিগ্রামে মেসেজ করে, এটা ওটা করে, ওই হঠাৎ করে স্বপ্ন ফপ্ন দেখিও না, বাস খতম, খেলা খতম হয়ে যাবে। এইসব পড়াশুনো সমস্ত কিছু ভোগে, বুঝলে? এসে যখন ধর্ণা দেবে তুমি তখন গল্প শেষ, বুঝতে পারলে? তুমি ভাবলে যে এই তো একে 2-4 দিন একটুখানি ইয়ে করে দিচ্ছি, এর সঙ্গে একটু উড়িয়ে দিচ্ছি, ফাজলামো মেরে দিচ্ছি, এর সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, এর সঙ্গে একটু ময়ূরকণ্ঠী রঙের শাড়ি কিনবো বলে দিচ্ছি, গল্প কিন্তু খতম, টাটা, কাহিনী। বাড়ির সামনে ধর্ণা, তুমি তখন শেষ। এবং এই একই স্টোরি নিয়ে মোগল সাম্রাজ্য তৈরি হয়ে গেল। পাঁশকে ডেকেছিল ইব্রাহিম লোদির কাছে, ফারগানার ঝাড় থেকে ইব্রাহিম লোদির কাছে। তিনি চলে এলেন তুগলুমা, রুমি কৌশল আর ক্যানন নিয়ে। দৌলত খাঁ লোদিরও হয়ে গেল, বাস খতম। এখানে একটুখানি মনে রাখবে, ঠিক আছে, একটুখানি মনে রাখবে এ গ্রেট মুঘলসদের একটু নামটা। যেমন বললাম, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল আবার জ্বর, কি বললাম? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। আরে এটা আমার এক্সপিরিয়েন্স নয়, মৌসুমি বলেছিল তাই জন্য বললাম। সব মৌসুমির থেকে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? বাবার হইল, বাবার মানে কি? এই যে বাপ, ঠিক আছে, বলে না বাপ, বেটে কো ছুনে সে পেহলে বাপ কো ছুলো। আমরাও বাপকে প্রথমে ছুবো, তারপর বেটা, ঠিক আছে? বাবার এই হচ্ছে হইল, তারপর হচ্ছে এই যে আবার, তারপর জ্বর হলো। জ্বর কিসে সারবে? অ্যান্টিবায়োটিকে। ওই সব বাকি সব বাদ, ওই সব কিন্তু মনে রাখবে না। আর কি সারিল, সোমা মোমা কি সব বলছে ওদের কথা মনে রাখবে না। এই হচ্ছে দেখো তাহলে বাবর তিনি কি করছেন? 1526 থেকে 1530 পর্যন্ত রাজত্ব করছেন। কি রাজত্ব করছেন? যুদ্ধ করছেন রীতিমতো, প্রত্যেক বছর যুদ্ধ।
বছর বছর যুদ্ধ, তোমরা যেরকম করো না যে বছর বছর যুদ্ধ, এরকম কলেজে উঠে গেলাম প্রত্যেক বছর নতুন নতুন প্রেমে পড়ার যুদ্ধ। বাবর ওটা নয়, সাম্রাজ্য বিস্তার করার যুদ্ধ করেছে, ওরা ওইসব আজে বাজে কাজ করেননি তিনি। বাবর নিজের ছেলের নাম রাখলেন যে ভাই আমি তো যুদ্ধ করে করে গেলাম, যুদ্ধ মানে তো বিরাট বিরাট যুদ্ধ করলাম, আমি ছেলের নাম রাখি হুমায়ুন। হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুন মানে কি? হুমায়ুন মানে হচ্ছে সৌভাগ্যবান, ঠিক আছে। তিনি ভাবলেন যে ছেলের নাম রাখি সৌভাগ্যবান, ঠিক আছে, হুমায়ুন। এবার কি হলো, সরি, এবার কি হচ্ছে এখানে, কি রে ভাই লেখা হচ্ছে না কেন? জাস্ট এ মিনিট, 1 মিনিট সময় নিচ্ছি। এক মিনিট একটুখানি সময় নিচ্ছি, সরি। স্ক্রিন এরিয়া ফেরিয়া সেট করতে পারছি না। সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, একটুখানি প্রবলেম হলো মাঝে টেকনিক্যাল এররের জন্য, এক্সট্রিমলি সরি। এবার কি হলো দেখো, বাবর কি করলো না, বাবর রীতিমতো যুদ্ধ করলেন, প্রত্যেকটা বছর রীতিমতো তিনি যুদ্ধ করলেন, ঠিক আছে। 1526 থেকে 1530 বছর, 30, এই 4 বছর তিনি রাজত্ব করলেন, এই 4 বছর তিনি রাজত্ব করলেন। তারপরে দেখো হুমায়ুন, যার নামের অর্থই সৌভাগ্যবান, বুঝতেই পারছো কত বড় সৌভাগ্য তিনি বহন করে নিয়ে এসছেন। মাঝে টেকনিক্যাল এরর হওয়ার জন্য সরি। তিনি কি করলেন, 1530 থেকে 1540 পর্যন্ত রাজত্ব করলেন, এবং এর মাঝখানে একজন আফগান যার নাম হচ্ছে শের শাহ সুরি, যার নাম হচ্ছে শের শাহ সুরি, তিনি ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একজন রাজাও বটে, তিনি চলে এলেন, ঠিক আছে। এবং হলো কি, তারপর আবার শের শাহ সুরির মৃত্যু হলে তারপরে এলো সিকান্দার শাহ সুরি, সিকান্দার শাহ সুরি, এবং তারপর আবার 1551 থেকে 1556 পর্যন্ত রাজত্ব করলেন। কিন্তু সেখানেও সেই রাজত্বও তার ভীষণ সুখকর হলো না, তিনি অ্যাক্সিডেন্টলি মারা গেলেন। তারপর রাজত্ব করলো কে, এখানে একটুখানি দেখো, তারপরের রাজত্বটা একটুখানি তোমাদের গুরুত্বের সঙ্গে পড়তে হবে, কেন পড়তে হবে খেয়াল করো না, তারপর রাজত্ব করছেন ভারতের ইতিহাসের মহানতম সম্রাটদের মধ্যে অন্যতম একজন, যার নাম হচ্ছে আকবর, যার নাম হচ্ছে আকবর। এবার প্রশ্ন হচ্ছে, আকবরের নাম মহানতম সম্রাটদের মধ্যে কেন মনে রাখবো, খেয়াল করো, 1556 থেকে 1605 পর্যন্ত দীর্ঘ 49 বছর ধরে তিনি রাজত্ব করেন, 49 বছর ধরে তিনি রাজত্ব করেন। এর মাঝখানে আকবরের পরে সিংহাসনে বসলেন জাহাঙ্গীর, যাকে আমরা প্রিন্স অফ পেন্টিং বলবো, প্রিন্স অফ জাস্টিস বলবো, কিং অফ জাস্টিস বলবো। তারপর প্রিন্স অফ বিল্ডিং শাহজাহান, ময়ূর সিংহাসন, তাজমহল, তার কীর্তির শেষ নেই। এবং তারও পরে ঔরঙ্গজেব, তিনি নিজেকে জিন্দা পীর বলছেন, তিনি নিজেকে বলছেন শাহি দরবেশ। 1658 থেকে 1709 পর্যন্ত, এটাও দেখো অলমোস্ট 49 বছর মতো তিনি রাজত্ব করছেন, তিনিও 49 বছর রাজত্ব করছেন।
তাহলে ম্যাক্সিমাম টাইমের জন্য রুল করেছেন কোন মোগল সম্রাট, সেটা কিন্তু আকবর এবং ঔরঙ্গজেব দুজনেই। আর মিনিমাম টাইমের জন্য রুল করেছেন মাত্র 4 বছর, সব থেকে কম দিন মোগল সাম্রাজ্যের সিংহাসনে ছিলেন। মিনিমাম টাইম হচ্ছে বাবর, মিনিমাম টাইম হচ্ছে বাবর, আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে এরা দুজন। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আকবর অ্যান্ড ঔরঙ্গজেব, রাইট? মনে থাকবে, রাইট? কারো অসুবিধা থাকলে বলো, কারো যদি অসুবিধা থাকে বলো। কারো যদি অসুবিধা থাকে আমাকে বলো। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা পরের স্লাইডে যাব, এবার একটু পরের স্লাইডে যাব। আজকে বিরাট মানে তোমাদের সঙ্গে জাস্ট ঘরোয়া আলোচনার মতো করে আমি এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের অসুবিধা কিছু না হয়, ঠিক আছে? পরের স্লাইডে একটুখানি কি আছে দেখি। পরের স্লাইডে এখানে বাবরকে নিয়ে বলা হয়েছে, পরের স্লাইডে বলছে বাবরকে নিয়ে, বুঝতে পারলে? বাবর বলছে, পরের স্লাইডে বলা হয়েছে বাবরকে নিয়ে। এখানে দুটো জিনিস একটুখানি আমাদের মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, যে বাবর, বাবর যাকে আমরা বাবর বলে জানি, তার নাম কি আসলে, তার ভালো নাম কি? তার আসল নাম আসলেই মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। তার আসল নাম আসলে মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, ঠিক আছে? ইজ নোন টু বি দ্য ফাউন্ডার অফ মুঘল ডাইনেস্টি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা তাকে মনে রাখবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, 14ই ফেব্রুয়ারি 1483, 14ই ফেব্রুয়ারি 1483 সালে তিনি জন্মগ্রহণ করতেন। কবে জন্মাচ্ছেন? 14ই ফেব্রুয়ারি সালে তিনি বাবার নাম হচ্ছে উমর শেখ মির্জা। বাবার নাম কি? উমর শেখ মির্জা। মায়ের নাম হচ্ছে কুতুব নিগার খানুম। চেঙ্গিজ খাঁ আর তৈমুর লংয়ের রক্ত তার প্রত্যেকটা শিরায় বইছে। তো এহেন বাবর আক্রমণ করবে না তো বাড়িতে বসে থাকবে? 1519 সালে তার কিশোর বয়সে তিনি রাজস্থানের বেরা আক্রমণ করলেন। খুব একটা সুবিধা করতে পারেননি। পরবর্তী ইতিহাস বললাম ভারতবর্ষে কিভাবে সাম্রাজ্য তিনি বিস্তার করলেন। বাবর কিন্তু এরা গেরা কোনো, বলে না এরা গেরা রিক্সাওয়ালা, এরকম কিছু ছিলেন না। তিনি রীতিমতো লেখাপড়া জানতেন। তিনি তিনি খেয়াল করো, তুর্কি ভাষার নূতন একটা হরফ তৈরি করবেন, যেটার নাম হচ্ছে তুর্কি, সরি খাত ই বাবরি। খাত ই বাবরি বলে নূতন একটা হরফ তৈরি করবেন। তিনি অটোবায়োগ্রাফি লিখবেন, বাবর নামা, যে অটোবায়োগ্রাফি আবার পরবর্তীতে ট্রান্সলেটেড বাই কে? কে ট্রান্সলেট করেন বলতে পারবে? বাবরের অটোবায়োগ্রাফি কে ট্রান্সলেট করলেন? সেটার নাম কি? তুজুক ই বাবরি। কে করলেন? বাবরের অটোবায়োগ্রাফি ট্রান্সলেট হচ্ছে কে? গুলবদন। কোনো গুলবদন টদন নয়। তুজুক ই বাবরি। তুজুক ই বাবরি কে করলেন? আব্দুল রহিম খান এ খানা। আব্দুল রহিম খান এ খানা। কে তিনি? কে তিনি? আব্দুল রহিম খান এ খানা কে? কে তিনি? হি ওয়াজ দ্য সন অফ বৈরাম খাঁ। বৈরাম খানের ছেলে তিনি। বৈরাম খাঁ কে? বৈরাম খানের তিনি ছেলে। বৈরাম খাঁ কে? বৈরাম খাঁ হচ্ছে গার্জিয়ান অফ আকবর, আকবরের অভিভাবক। আকবর যখন হুমায়ুন মারা যায়, সেই কিশোর বয়সে বা তরুণ বয়সে বা শিশু যাই বলো, সেই বয়সে আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। পরবর্তী স্লাইডে একটু যাওয়া যাক।
এখানে একটা জিনিস না খুব ভালো করে একটুখানি তোমরা মনে রাখতে পারো। বাবর বাবর বেটা সারা জীবনে করলোটা কি? বাবর সারা জীবনে করলোটা কি? ভারতবর্ষে রাজত্ব করলো, এত বড় ভারত, বলা হয় যা নেই ভারতে তা নেই ভারতে। এবারও ভারতে যা নেই বিশ্বে তা নেই। করলেন মাত্র, কিছুই করলেন না তো তিনি। পানি পিয়া খানা খায়া চাঁদ দেখা ঘর গয়া মার গয়া। জল খেলো, খাবার খেলো, ঈদের চাঁদ দেখলো, বাড়ি গেল, খতম, টাটা, বাই বাই। পানি পিয়া খানা খায়া চাঁদ দেখা ঘর গয়া আর মার গয়া। তো জল খেলো, পাতি পানি পी लिया, दैट मीन्स बैटल ऑफ पानीपत। पानी पिया बैटल ऑफ पानीपत। खाना खाया बैटल ऑफ खानवा। चांद देखा बैटल ऑफ चांदेरी। घर गया बैटल ऑफ ঘরঘরা। मर गया डेथ। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হলো ভার্সাস ইব্রাহিম লোদি, ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ ইন্ডিয়া। লোদি বংশ যার হাত দিয়ে শেষ হয়ে গেল। পরের বছরই আবার যুদ্ধ হলো রাজপুতানায় রানা সঙ্গের সঙ্গে 1527। প্রত্যেকটা যুদ্ধে তিনি জিতলেন, কেন? তার যুদ্ধ পদ্ধতির জন্য। তারপরের বছর আবার 1528 মেদিনী রায়ের বিরুদ্ধে। যে দৌলত খাঁ লোদি তাকে বাঁশঝাড় থেকে তুলে এনে ডেকেছিলেন ইব্রাহিম লোদি পেছনে লাগার জন্য, তিনি এখন কি করছেন? তিনিও তো চুপ করে বসে নেই। আফগান ফোর্সদের একত্রিত করে তিনি 1529 সালে বাবরের বিরুদ্ধে ঘরঘরার যুদ্ধ করলেন। কিন্তু যতই গলা ঘর ঘর করো বাবা, বাবর তো বাবর, ঠিক আছে? বাবর কথার অর্থই তো বলে বাঘ বা সিংহ। গেলেন তিনি 1529, কিন্তু এত সুখ কি কপালে সয়? 1530-এ মৃত্যু, 1530-এ তিনি মারা গেলেন। দিল্লির কাছে আগ্রার কাছে আরামবাগে তাকে বলা হয় সমাধিস্থ করা, দাফন করা হলো। পরবর্তীতে তার ইচ্ছা অনুসারে তার বডিকে নিয়ে যাওয়া হলো, কবর খুঁড়ে তাকে নিয়ে যাওয়া হলো। যদিও ইসলাম ধর্মে নাকি কবর খোঁড়া ধর্মবিরুদ্ধ, তা সত্ত্বেও তার বডি তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পকেটে পয়সা থাকলে সব যুগে সবকালে সব কিছু সম্ভব। কাবুলে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তার সমাধি কাবুলে রয়েছে। এই সবকটা যুদ্ধে তিনি জিতলেন, কেন? না, এখানে মনে রাখবে, বিকজ অফ ইউজ অফ ক্যানন, কামানের ব্যবহার। কামানের ব্যবহার আর একটি বিশেষ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করলেন, যার নাম হচ্ছে তুগলুমা। তুগলুমা বলে একটি যুদ্ধ পদ্ধতি তিনি ব্যবহার করলেন, রাইট? এক্স্যাক্টলি। আমরা নেক্সট স্লাইডে একটুখানি যেতে পারি। বাবর তার আত্মজীবনীতে লিখছেন, বাবর কোনোদিনই বলেননি, যেমন আমাদের মধ্যে কিছু জন আছে না, বলে হাম হি, কি বলেন যেন, হাম হি সব কুছ হ্যায়, আমি সব কিছু, আমি পৃথিবী, আমি সব, আমি ভারত। কোনটা নয়। বাবর তার অটোবায়োগ্রাফিতে লিখছেন, যখন তিনি ভারতে আসেন তখন ভারতবর্ষের সব থেকে শক্তিশালী রাজার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়, হু ওয়াজ দ্য স্ট্রংগেস্ট কিং অফ বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর রাজ্যের শক্তিশালী রাজা কৃষ্ণদেব রায় হচ্ছে ভারতের তখন সব থেকে শক্তিশালী রাজা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, হোয়াট অ্যাবাউট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মুঘলস? মুঘলদের সরকারি ভাষা বা কোর্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? এটা একটা কোয়েশ্চেন আসে। যে মোগলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা কোর্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? বাবরের সময়ে তুর্কি ভাষার প্রচলন ছিল, এমনকি বাবর একটা নতুন টার্কি স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে খত-ই-বাবরি। কিন্তু মোট মোগল সাহিত্যের মাত্র 5% তুর্কি ভাষায় লেখা হয়েছে, কারণ বাবর পরবর্তী যুগ থেকেই পার্সি ভাষার প্রচলন হয়, যেটা আজকের দিনেও আমরা কোর্ট ল্যাঙ্গুয়েজে যখন দেখি পার্সির ব্যাপক প্রচলন। বাকি সাহিত্যগুলোর মধ্যে প্রায় 95% কিংবা তারও বেশি পার্সি ভাষা। আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি, ঠিক আছে? এখানে একটুখানি খেয়াল রাখো, হুমায়ুন 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 কি করলেন? হুমায়ুন বড় মজার মানুষ। বাবরের মৃত্যু হলে তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসলেন। এটাতে আর বলে দেওয়ার কিছু নেই যে বাবরের মৃত্যু হলে তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসবেন। বলা হয় হুমায়ুন কথার অর্থ নাকি সৌভাগ্যবান, ঠিক আছে? 1530 সালে তার সিংহাসন আরোহণ হলো। তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করে ফেললেন, যার মধ্যে দিনপানা সিটি দিল্লির উপকণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনপানা সিটি। এবং তিনি বই প্রেমী ছিলেন। অনেকে বলে শের-ই ম্যান্ডেল, যেহেতু শের নাম আছে, শের শাহ সুরি তৈরি করেছিলেন, তা কিন্তু নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন অন্য জায়গায় অন্যজনের ওপর, মানে একজন যদি মুখ্যমন্ত্রী বদলে যায়, সমস্ত গাড়ি ঘোড়া কনভয় সব কিছু বদলে যায়,
সেখানে আজ থেকে কত বছর আগে, আজ থেকে কত বছর আগে সেখানে একজন সম্রাট অন্য সম্রাটের তৈরি করা একটা শহরের ভেতর লাইব্রেরি তৈরি করবে, এর থেকে বোকামি ভাবার আর কিছু নেই। তেরি মন্ডল ছিল একটা লাইব্রেরি। কোথায়? দিনপানা সিটিকে সমৃদ্ধ করার জন্য দিনপানা সিটির মধ্যে তৈরি করা হয়েছিল একটা লাইব্রেরি, যেটার নাম হচ্ছে সের ই মন্ডল। হুমায়ুনের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, ঠিক আছে, আহ, তার মধ্যে একটা না প্রেমিক সত্তা ছিল। সবার প্রথম দেখো ব্যাটল অফ ডেবরা হচ্ছে, যখন ব্যাটল অফ ডেবরা হচ্ছে, ব্যাটল অফ দেবরা কি হচ্ছে 1531-এ শেরশাহ সুরির বিরুদ্ধে ব্যাটল অফ দেবরা, দেবরায়ের যুদ্ধ, সেখানে তিনি জিতে গেলেন হুমায়ুন। ব্যাটেল অফ চৌসা 1539 শেরশাহ সুরির বিরুদ্ধে, কিন্তু এখানে শেরশাহ সুরি জিতে গেলেন। এই শেরশাহ আসছি নাকি তার কিশোর বয়সে এক বাঘের মাথা কেটে ফেলেছিলেন তলোয়ার দিয়ে, বা বাঘকে হত্যা করেছিলেন। যাই হোক, সেটা অতিরঞ্জিত হলেও সত্য বটে। এরপর 1540-এ আবার লড়াই হলো হুমায়ুনের সঙ্গে শেরশাহ সুরির, ব্যাটল অফ কানৌজ, কনৌজকে বলা হতো বিলগ্রাম তখন। বিলগ্রামের যুদ্ধে শেরশাহ সুরি জিতে গেলেন। তো এখানে শেরশাহ সুরি একটা ভুল করেছিলেন। কি ভুল? না, তিনি শেরশাহ তিনি হুমায়ুনকে হত্যা করেননি, হুমায়ুনকে বিতাড়িত করেন। এখানে একটু তোমাকে বলি, পরে আমি বলছি। শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে 1540-এ তিনি ইরান চলে গেলেন। এখানে একটু ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ইতিহাসটাকে না বারবার বারবার বিকৃত করার চেষ্টা চলে, এবং তোমরাও সেই সেই চেষ্টায় অনেক সময় মানে পা দাও। আমার মনে হয় এই জায়গাটা একটুখানি তোমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত, না তোমরা কি বলো? শোনো, ইরানে তখন যিনি রাজা ছিলেন, খলিফা বলা হতো, খলিফা বলা হতো, তার নাম হচ্ছে তামাপ, তামাপ। ইরানে গেলেন। অতএব তখন না বেশ প্রচলিত ছিল আজকের মতো যে মুসলিম ভাই ভাই, ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মুসলিম ভাই ভাই, এরকম যত খারাপই করুক আমার ভাই বলে তাকে আশ্রয় দিয়ে দিল। কিন্তু তিনি কি জানতেন যে হুমায়ুন আদতে একজন রাজা নয়, তার থেকে বেশি প্রেমিক? শাহ তামাপের সঙ্গে সেই মুহূর্তে, সেই সময়ে বিয়ের ঠিক হয়েছে হামিদা বানু বেগমের, তার বাগদত্তা, ঠিক আছে, তার বাগদত্তা হামিদা বানু বেগম হচ্ছে শাহ তামাপের বাগদত্তা। বিয়ে হবে কিছুদিন পরে। জানি না হুমায়ুন কোন মন্ত্র পড়িয়েছিল, হয়তো গিয়ে বলেছিল পরের জন্মে বয়স যখন 16ই সঠিক আমরা তখন প্রেমে পড়ব, নাকি জানি না। এই বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, বাস হয়ে গেল। ওই শীতল পাটিতে দুজন প্রেমে পড়ে গেল, আতামাপের তাতামাপের বাগদত্তা হামিদা বানু বেগম, তাতামাপ, বাস গল্প, হুমায়ুনের সঙ্গে বিয়ে হয়ে গেল। এই হামিদা বানু বেগম 1527 সালে যিনি শেখ আলী আকবর জামিকে বিয়ে করেছিলেন, তিনি একজন পার্সিয়ান সিয়া, হু ওয়াজ এ প্রেসেপ্টার টু মোগল প্রিন্স হিন্দল মির্জা। এরপর তো এরপর তো বাস মোটামুটি গল্প তো হয়েই গেল। যদিও হুমায়ুন বলেছিল এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, সেই জন্মেই পেয়ে গেলেন তিনি হামিদা বানু বেগমকে, কিন্তু বিতাড়িত হলেন ইরান থেকে। ইরান থেকে তিনি বিতাড়িত হয়ে গেলেন। ইরান থেকে বিতাড়িত হলেও হয়ে যাবেন কোথায়? এইখানে ইতিহাসটা একটু ভালো করে শোনো, এখানে ইতিহাসটা একটু ভালো করে শোনো। হুমায়ুন তার সারা জীবনে অনেক কাজ করেছিলেন। ঠিক আছে, এবার হুমায়ুনের ভাই ছিল কামরান, হিন্দল আর আশকারি। এই কামরান লাহোরের শাসক ছিলেন, হিন্দল ছিলেন মিরাটের শাসক। এখানে এই প্রসঙ্গে একটু বলে দিই, তাহলে ওখান থেকে বিতাড়িত হয়ে তিনি কোথায় যাবেন? তিনি কোথায় যাবেন? যাওয়ার তো কোথাও নেই, অমরকোট চলে এলেন, রাজপুতানায় অমরকোট চলে এলেন। অমরকোটে তখন রাজা ছিলেন রাজা ভিরসাল। 1541 তখন, 1541, 1540-এর পর তিনি ইরান গেলেন। 1541-এ শাহ তামাপের বাগদত্তাকে কি না কি ভুজুং ভাজুং দিয়ে বিয়ে করে নিয়ে চলে এলেন, বাস খতম। অমরকোট চলে এলেন রাজা বীরসালের প্রাসাদে। বেশি দিন অপেক্ষা করতে হয়নি, তারপর হামিদা বানুর গর্ভে এলো আকবর। 1542-এর 15ই অক্টোবর আকবরের জন্ম হয়ে গেল। ঠিক আছে,
1542-এর 15ই অক্টোবর আকবরের জন্ম হয়ে গেল। এরকম যে গল্প প্রচলিত আছে, তাহলে আকবর কার সন্তান ফন্তান ওইসব কিছু না, সব ভুলভাল কথাগুলোতে কান দেবে না। এরপরে কি হচ্ছে, ব্যাটেল অফ সারহিন্দ হচ্ছে, শেরশাহ সুরি এর মাঝখানে মারা যান, ব্যাটেল অফ সারহিন্দ হয় কার মধ্যে, না সিকান্দার শাহ সুরির সঙ্গে হুমায়ুনের, যেখানে হুমায়ুন যুদ্ধে জিতে যায়, আবার তার রাজ্য ফিরে পান। এর মাঝখানে একটুখানি ইতিহাস না বললেই নয়, একটুখানি ইতিহাস বলতে হবে, সেটা হচ্ছে শেরশাহ সুরির। শেরশাহ সুরির ঠিক আছে, শেরশাহ সুরি 1540 সালে হুমায়ুনকে হারিয়ে সিংহাসনে বসেন। কে তিনি? আসল নাম ছিল ফরিদ খাঁ। তার টাইটেল ছিল, ঠিক আছে, তার টাইটেল ছিল শের খাঁ। শোনা যায় বিহারের একটা কোনো এক জমিদারের অধীনে তিনি নাকি তার বাবা কাজ করতেন, সেখানে ছোটবেলায় তিনি একটা বাঘের মাথা কেটে ফেলেছিলেন, সে কারণে মাথা কেটে হত্যা করেছিলেন, তাই নাকি তার নাম শের। তার বাবার নাম হাসান খান, বিহারের সাসারামের শাসক ছিলেন। He accepted the title of Sher Shah after the Battle of Chosha in 15. শের খান নাম ছিল, সেখান থেকে শের শাহ নাম নিয়ে নিল কবে? ব্যাটল অফ চৌসার যুদ্ধের পর 1539 সাল। এই সময়ে তার সময়কালে মালিক মোহাম্মদ জেসি পদ্মাবতী লিখছেন, পদ্মাবত, রাজপুত রমণীদের আগুনে ঝাঁপ দেওয়ার যে ব্রত, জহর ব্রত নিয়ে পদ্মাবত বা পদ্মাবতী লিখছেন। এখানে তার সম্পর্কে না যত বলবো কম বলা হবে। ভারতের মহানতম সম্রাটদের মধ্যে তিনি একজন। তিনি রুপাইয়া বলে না, বাপ हो या भैया सबसे बड़ा रुपैया। রুপাইয়া কে প্রবর্তন করলেন? রুপিয়া প্রবর্তন করলেন শেরশাহ। রুপিয়া প্রথমে ছিল 178 গ্রেন একটা সিলভার কয়েন। 1 গ্রেন মানে কি? 1 গ্রেন মানে হচ্ছে, ঠিক আছে, ARAIN, 1 গ্রেন মানে হচ্ছে 0.6 গ্রাম। ইনিশিয়ালি 178 গ্রাম ছিল, পরে অনেক, পরবর্তীতে তিনি গোল্ড কয়েনও প্রচলন করেন। তিনি ওল্ড ফোর্ট নির্মাণ করেছিলেন। ওল্ড ফোর্ট মানে কি? ওল্ড ফোর্ট মানে কি? ওল্ড ফোর্ট, পুরানা কিলা, কিলা ই কুহানা বলা হয় সেটাকে। তার সবথেকে গুরুত্বপূর্ণ যে কীর্তি, তিনি কিন্তু ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থাও প্রচলন করেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কীর্তি, সেটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড। আমরা এখন যে জিটি রোড দেখতে পাই, যে জিটি রোডের পথ ধরে আসার পথে রচনা ব্যানার্জি ধোঁয়াই ধোঁয়া দেখ, এই সময় সেটাকে বলা হতো সড়ক ই আজম। আজকে যেখানে 2 কিলোমিটার রাস্তা করার জন্য না ট্যাক্স বাড়াতে হয়, টোল বসাতে হয়, সেখানে শেরশাহ ওই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের সোনারগাঁও থেকে ভারতবর্ষের গোটা ভারতবর্ষকে জুড়ে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত, বর্তমান পাকিস্তান, তখন পুরোটাই ভারতের ছিল, পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত একটা রাস্তা নির্মাণ। যে সময়ে রাস্তা থাকা মানে বহিঃশত্রুর আক্রমণের ভয়। নিজে কত বড় কনফিডেন্ট হলে তার কনফিডেন্স লেভেলটা ভাবো। বাংলাদেশের সোনারগাঁও, পাকিস্তানের পেশাওয়ার, কে আসবি আয় রাস্তা থেকে, আমি দেখে নেব। এই এত বড় রাস্তা ভারতের ইতিহাসে আর কখনো, এই রাস্তাটার আবার অনেক নাম আছে। এই রাস্তার নাম হচ্ছে উত্তর পথ, কা রা এ আজম, বাদশাহী সড়ক, লং ওয়ে, জিটি রোড। 1545 সালে যখন কালিঞ্জর দুর্গ অবরোধ করেছিলেন, বিহারের সাসারামে তার সমাধি রয়েছে, স্তম্ভ আমরা দেখতে পাব। এবারে দেখো, এখানে একটু বলে দিই, এরপর জালালউদ্দিন মোহাম্মদ আকবরের সম্পর্কে আমাদের পড়তে। জালালউদ্দিন মোহাম্মদ আকবর কে? কিভাবে জন্মালেন? হামিদা বানুকে কোন পাঠ হুমায়ুন পড়ালেন সেটা তো আমাদের জানা নেই। তারপর বিতাড়িত হয়ে, যেমনটা তোমাদের বলেছিলাম, অমরকোটে রাজা বীরসালের প্যালেসে চলে, ওখানেই 15ই অক্টোবর 1942 সালে আকবরের জন্ম হলো। বাবার নাম হুমায়ুন, মায়ের নাম হামিদা বানু বেগম। মাত্র যখন তার বয়স 14, হুমায়ুন, যার নামের অর্থ নাকি সৌভাগ্যবান, এক আকাশ দুর্ভাগ্য নিয়ে তিনি গেলেন। তো সাহিত্য করছি আজকে। তখন থেকেই তিনি যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। মোগল সাম্রাজ্যের একাধিপত্য, কি বলে, মোগল সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হলেন। কিন্তু তার অভিভাবক ছিলেন তখন বৈরাম খাঁ। তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা বা টার্নিং পয়েন্ট হচ্ছে 1556 পানিপথের যুদ্ধ, যেখানে বৈরাম খাঁর নেতৃত্বে, তাকে সিংহাসনে বসেছিলেন তিনি ঠিকই,
বৈরাম খান নেতৃত্বে তিনি যুদ্ধ জয় করলেন। বৈরাম খান ওয়াজ দ্য গার্জিয়ান অফ আকবর। এই সময় না আকবরের খুব একজন মা ছিল। হুমায়ুনের তো একটা বিয়ে ছিল না, একটা বিয়ে তো ছিল না, ঠিক আছে? তার প্রিয় একজন মা ছিল, নাম হচ্ছে মহামাঙ্গা। মহাম আঙ্গা। আকবর ফেভারিট মাদার ওয়াজ মহাম আঙ্গা। ঠিক আছে, বুঝতে পারলি? আকবরের একজন প্রিয় মা হচ্ছে মহাম আঙ্গা। এই মহাম আঙ্গ যা বলতেন, যা যা বলতেন আকবর ঠিক তাই তাই করতেন। এই মহামাঙ্গের আসল ছেলের নাম ছিল আদম খান, যাকে আকবর পরবর্তীতে হত্যা করবেন ষড়যন্ত্রের অভিযোগে। এই মহামাঙ্গের পরামর্শ মতো যখন বৈরাম খাঁকে অ্যাভয়েড করতে শুরু করলেন, মহামাঙ্গের পরামর্শ মতো চলতে থাকলেন, তখন এটাকে না তৎকালীন লোকজন খুব খুব কটূক্তি করে বলতো হারাম গভর্নমেন্ট, পেটিকোট গভর্নমেন্ট। ঠিক আছে, মৌসুমী মাইতি কি লিখছে, কিটা লিখছে? কি লিখছে মৌসুমী? বল, আমাকে বল। আচ্ছা, এবার কি হলো? এবার কি হলো? আচ্ছা, যাই হোক, এবার হারাম গভর্নমেন্ট বা পেটিকোট গভর্নমেন্ট 1560 থেকে 1562 পর্যন্ত, এইটা একটুখানি খেয়াল রাখবে। 1560 সালে বৈরাম খাঁকে কিছু আফগান হত্যা করলো। পরবর্তীতে বুঝতে পারলো এই আফগানরা মোটামুটি এই মহামঙ্গের ষড়যন্ত্রেই হত্যা করেছিলেন বৈরাম খাঁকে। আকবর তখন তাদেরকে, আকবর কি করলেন, এই মহামঙ্গকে কারাগারে নিক্ষেপ করলেন এবং আদম খাঁকে হত্যা করলেন। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাব। যাই হোক, এবার একটুখানি দেখো আকবরের ওয়্যার সাকসেশনগুলো আমাদের একটুখানি পড়তে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা না পড়লে কিন্তু হবে না, বুঝলে? 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুর বিরুদ্ধে আকবর লড়লেন। হিমু ছিলেন শেরশাহ সুরির সেনাপতি। এই হিমু বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। খুব ভালো করে দেখো, হিমু বিক্রমাদিত্য উপাধি নিচ্ছে। 1561 সালে মালওয়ার যুদ্ধ, পাঁচ বাহাদুরের বিরুদ্ধে। 1562 সালে আমেরের সঙ্গে তিনি সন্ধি স্থাপন করলেন। মানে তিনি আর যুদ্ধের বদলে সন্ধি স্থাপন করছেন, যেখানে বেশ কিছু করদ রাজ্য বানাচ্ছেন। বলে না, বদল যাও বক্ত কে সাথ, মনে আছে? বদল যাও বক্ত কে সাথ, ইয়া ফির বক্ত বদলনা শিখো, মজবুরিয়া কো মত কোসো, মজবুরিয়া কো মত কসো, আর হাল মে চলনা শিখো। সেরকম আর কি, আকবর তখন চলতে শিখে গেছেন। তখন বৈরাম খাঁ নেই, ভালো করে দেখো, আকবর চলতে শিখে গেছে, বৈরাম খাঁ নেই। তখন তখন কি হবে? আকবরকে নিজের রাজ্য নিজেকে চালাতে হচ্ছে। তিনি যুদ্ধ চাচ্ছেন না, যুদ্ধের বদলে ট্রিটি করছেন, সন্ধি করছেন। আমের হচ্ছে প্রথম রাজপুত রাজ্য যারা ট্রিটি করেছিলেন বা সন্ধি করেছিলেন, এবং এখানে রাজা ভারমল তখন রাজত্ব করছেন। অ্যান্ড ভারমল ওয়াজ দ্য ফার্স্ট রাজপুত কিং টু মেক আ ট্রিটি উইথ আকবর। ঠিক আছে, টু অ্যাকসেপ্ট দ্য কন্ডিশনস অফ আকবর। আকবর কি করলেন? বিনিময়ে তার কন্যা, মানে রাজা ভারমলের কন্যা হরকাবাই বা হীর কুমারী, যার নাম হরকাবাই বা হীর কুমারী, যার নাম, তাকে বিয়ে করলেন। নাম হয়ে গেল যোধাবাই। ঠিক আছে, নাম হয়ে গেল তার যোধাবাই। ঠিক আছে, এবং ইনি হচ্ছেন আকবরের প্রিয় মহিষী ছিলেন, আকবরের প্রিয় রানী ছিলেন। 1569-এ তিনি রণথম্বর আর বুন্দেল জয় করলেন। 1573-এ এরপর ওয়্যার সাকসেশন তো ছিল, বুঝতে পারলে? 1573-তে গুজরাট জয় করলেন। গুজরাটে তখন শাসন করছেন মজফর শাহ। মজফর শাহকে পরাজিত করে তিনি গুজরাট জয় করলেন। 1576-এ হলদি ঘাটির যুদ্ধ, যেখানে মহারানা প্রতাপের বিরুদ্ধে লড়াই করলেন এবং মহারানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে জিতলেন। এই সময় আকবরের সেনাপতি ছিলেন মান সিং। কে এই মান সিং? যোধাবাইয়ের ভাইপো। যোধাবাইয়ের ভাইপো হচ্ছে এই মান সিং। 1581-তে কাবুল জয় করলেন তিনি। কাবুলে তখন মির্জা হাকিম রাজত্ব করছেন, তাকে পরাজিত করলেন। 1586-তে কাশ্মীর জয় করলেন। 1592-তে সিন্ধু দেশ জয় করলেন। 1599-তে আহমেদনগর জয় করলেন চাঁদ বিবির বিরুদ্ধে। 1601 সালে আশিরগড় দুর্গ জয় করলেন, এবং এটাই হচ্ছে আকবরের শেষ জয়।
এরপর দেখো তার ওয়ার্ক অ্যান্ড বিল্ডিংসগুলো যদি একটুখানি দেখো, এটা একটুখানি মেটেরিয়ালে ভুল আছে, তাই এখানে পিপিটিতেও ভুল আছে। 1562 1562 সালে তিনি তার সাম্রাজ্যের সর্বত্র থেকে স্লেভারি সিস্টেম অ্যাবলিশ করে দিলেন, স্লেভারি সিস্টেম তুলে দিলেন, ঠিক আছে, রাইট। এরপর 1563 সালে তিনি পিলগ্রিম ট্যাক্সও অ্যাবলিশ করলেন। পিলগ্রিম ট্যাক্স মানে যারা বেড়াতে টেড়াতে যেত, তীর্থে যেত, এই তীর্থকর একটা আদায় করা হতো, এই তীর্থকরও তিনি তুলে দিলেন। অ্যান্ড 1564 সালে পরের বছরই দেখো জিজিয়া কর তুলে দিচ্ছেন, অর্থাৎ অমুসলিম যারা তাদের উপর যে কর, মুসলিম না হওয়ার জন্য যে কর, সেটা তুলে দিলেন। 1571 সালে তিনি ফতেপুর সিক্রিতে নতুন রাজধানী বানালেন এবং সেখানে রাজধানী স্থানান্তর করলেন। 1575 সালে তার মনে হলো যে মুসলিমদের জন্য, খুব ভালো করে দেখো, মুসলিমদের জন্য একটা সার্বিক প্রার্থনা গৃহ দরকার, যেটির নাম দিলেন ইবাদত খানা। ইবাদত মানে প্রার্থনা, ইবাদত, ইবাদত মানে কি, खुदा की इबादत करना सीखो, खुदा की इबादत करना শেখো, वक्त अपने आप बदल जाएगी, এসব আছে না। যাই হোক, এই ইবাদত খানা, ইবাদত মানে কি, রক্ষা করা বা প্রার্থনা, যাই হোক, প্রার্থনা করা। সেখানে কি হবে না, মুসলিম ধর্মাবলম্বীরা সেখানে প্রার্থনা করতে পারবেন। তো তারপর আকবরের হঠাৎ মনে হলো যে শুধুমাত্র মুসলিমরাই কি আমার প্রজা, বাকিরা? তিনি ইবাদতখানার দরজা সবার জন্য খুলে দিলেন। বুঝতে পেরেছ? কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে যেখানে কবিতা লেখা হয়, পীর সাহেবের মাজারে আজ মরা শুয়োর, মরা গরুর শিউ পড়েছে বামুন পাড়ায়, এখানে ইবাদতখানা সব ধর্মাবলম্বীদের জন্য খুলে দিলে মুসলিমরা যে কয়েকজন গুটি কয়ে আসতো তারাও এলো না, হিন্দুরা তো এলোই না, অন্য ধর্মাবলম্বীরাও এলো না। যদিও ইবাদতখানাকে বলা হয় পার্লামেন্ট অফ অল রিলিজিয়ন্স, তা সত্ত্বেও এটা একটা আকবরের ব্যর্থ পরিকল্পনা ছাড়া কিছুই। তিনি একটি ধর্মমত প্রবর্তন করলেন, তিন ই ইলাহি, তিন ই ইলাহি, যেটা মাত্র বীরবল নামে তার একজন সভাসদ মহেশ দাস, যার আসল নাম, তিনিই গ্রহণ করেছিলেন, আর কেউ গ্রহণ করেনি। তিনি প্রচার করেছিলেন সুলেহকুল, সুলেহকুল। এই সময় আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল, যিনি মনসবদারি ব্যবস্থা প্রচলন করেন, এবং এই মনসবদারি ব্যবস্থা প্রচলন করার পর থেকেই লোকজন তাকে কিন্তু আকবর নামে ডাকতে শুরু করেন। মিনিমাম 10 মনসব আর ম্যাক্সিমাম 12,000 মনসব দেওয়া হতো, যেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আকবরের নবরত্ন সভা ছিল, যেখানে ছিলেন মহেশ দাস অ্যাডভাইজার, তাকে আকবর বীরবল বলেছিলেন, বীরবল। তানসেন ছিলেন রামতনু পাণ্ডে, রামতনু পাণ্ডে মিউজিশিয়ান। টোডরমল তার ফিনান্স মিনিস্টার, রাজস্ব মন্ত্রী ছিলেন, মানস চিফ কমান্ডার। আব্দুল রহিম খানা, আব্দুল রহিম খান এ খানা, যিনি একজন কবি ছিলেন, তিনি বাবর নামাকে পার্সি ভাষায় অনুবাদ করেন, সেটার নাম হয় তুজু কি বাবরি। আব্দুল রহিম খান এ খানা কে ছিলেন? হি ওয়াজ দ্য সন অফ বৈরাম খান, তিনি বৈরাম খানের সন্তান ছিলেন। আব্বুল ফজল এবং ফৈজি, যারা কবি ছিলেন, যথাক্রমে আইনি আকবরী এবং আকবর নামা, তারা দুজনে লিখেছিলেন। ভগবান দাস কবি ছিলেন, এবং মৌলা দো পেয়াজা, হি ওয়াজ দ্য অ্যাডভাইজার অ্যান্ড ভাইজার। ওকে, আমরা নেক্সট দেখো, নেক্সট স্লাইডে যাব, কোর্ট অ্যান্ড কালচার। তিনি দেওয়ানি আম তৈরি করেছিলেন, যেখানে সাধারণ মানুষ আসতে পারতেন, তাদের অভাব অভিযোগ বলতে পারতেন, বা রাজসভার কী হচ্ছে সেটা দেখতে পারতেন। এছাড়া দেওয়ানি খাস, এটা স্পেশাল মানুষদের জন্য, বিশেষ অতিথিদের জন্য তৈরি করেছিলেন। তিনি তুলাদান সিস্টেম তৈরি করেন, অর্থাৎ বিশেষ বিশেষ উপলক্ষগুলোতে, অর্থাৎ ধরো আকবরের জন্মদিন কিংবা যোধাবাইয়ের জন্মদিন, এখানে তার নিজের ওজনের সমান স্বর্ণ, মুদ্রা ইত্যাদি দান করতেন, খাদ্য ইত্যাদি দান করতেন প্রজাদের উদ্দেশ্যে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল্ডিংস তিনি তৈরি করেছিলেন, এগুলো একটুখানি মনে রাখবে। আগ্রা ফোর্ট তৈরি করেন তিনি আগ্রা ফোর্ট তৈরি করেন, ফতেহপুর সিক্রি তৈরি করেন, এলাহাবাদ ফোর্ট তৈরি করেন, বুলন্দ দরওয়াজা তৈরি করেন। এছাড়া ফতেহপুর সিক্রির মধ্যে তিনি একটি মহল তৈরি করেছিলেন, যেটা হচ্ছে যোধাবাই মহল। ইবাদতখানা তো বলেইছি। একবার শোনা যায় যোধাবাই নাকি আমের চলে গেছিলেন, সেখানে যোধাবাইয়ের মানভঞ্জন করার জন্য আমের ফোর্টের মধ্যে শীষমহল বানিয়ে দিয়েছিলেন আকবর। আমের ফোর্টের মধ্যে এখনও এই শীষমহল রয়েছে। এরপরে একটুখানি যদি আমরা খেয়াল করি, একটু গুরুত্বের সঙ্গে খেয়াল করো, এখানে দেখো, এরপরে জাহাঙ্গীর সিংহাসনে বসবেন। আকবরের পরে জাহাঙ্গীর সিংহাসনে বসবেন। তার চাইল্ডহুড নেম ছিল সেলিম, হি ওয়াজ দ্য সন অফ যোধাবাই। এই সময়ে সেলিম শেখ চিস্তি বলে একজন
সন্ত ছিলেন, তার নাম অনুসারে সেলিম নাম রাখা হয়েছিল। এবার কি হলো, যখন সেলিম যুবক, তিনি হঠাৎ করে একটু নষ্ট হয়ে গেলেন। প্রচণ্ড নেশা ভাঙ করতেন আকবর, যে কারণে তার সাম্রাজ্যের সমস্ত জায়গা থেকে নেশা ভাঙ অর্থাৎ মাদক দ্রব্য আমদানি রপ্তানি সমস্ত কিছু বন্ধ করে দিলেন। এরপর কি হলো, তার অন্য নারী যাত্রা মানে বিভিন্ন বলে না বারাঙ্গনা হাউস প্রস্টিটিউটদের কাছে যাওয়ার একটা অভ্যেস ছিল, সেগুলোকেও আকবর আটকানোর চেষ্টা করলেন এবং এই খবরটা দিয়ে দিয়েছিলেন গুরু অর্জুন দেব। পরবর্তীতে কি হলো, তিনি যখন রাজা হলেন, গুরু অর্জুন দেবকে হত্যা করে দিলেন। সবার প্রথম যখন তিনি এরকম অসভ্যতা করছেন, তখন 1585 সালে, একটুখানি দেখো, 1585 সালে তার বাবা মা তাকে মানবাই বলে একজন নারীর সঙ্গে বিবাহ করিয়ে দিল। মনে করা হলো যে কাঁধে জোয়াল পড়লে বিয়েটা হলে ছেলের শুধরে যাবে। তো শুধরানো তো দূরের কথা, 1587 সালে তিনি আবার একটা বিয়ে, এবং জাহাঙ্গীর তার নিজের মায়ের নাম অনুসারে তার নাম দিলেন যোধাবাই। 1611 সালে মেহেরুন্নিসা, ঠিক আছে, মেহেরুন্নিসাকে আবার তিনি বিয়ে করলেন। এখানে একটুখানি খেয়াল করো, 1611 সালে মেহেরুন্নিসাকে আবার তিনি বিয়ে করছেন এবং তাকে নাম দিচ্ছেন নূর জাহান। মেহেরুন্নিসার অন্য নাম হচ্ছে আনারকলি, যদিও মোগল আমলে দুজন আনারকলির রীতি। এই নূর জাহান, নূর মানে হচ্ছে কি আলো, জাহান মানে হচ্ছে জগৎ, তার মানে জগতের আলো। নূরজাহান কে ছিলেন? নূরজাহান কে ছিলেন? মির্জা গিয়াস বেগের কন্যা ছিলেন নূরজাহান, ঠিক আছে। এবার তিনি জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিয়ে করার পর, অর্থাৎ নূরজাহানকে বিয়ে করার পর, এই মির্জা গিয়াস বেগকে উপাধি দিয়ে দিলেন এতমাদ। এতমাদ কথার অর্থ কি? এতমাদ কথার অর্থ হচ্ছে রেসপেক্টেড বা সম্মানী, রাইট। এরপর কি হলো, ঠিক পরে কি হলো, এখানে দেখো কিছু জিনিস একটু, জাহাঙ্গীর তো সব খারাপ করেননি, অনেক ভালো কাজও করেছেন। যেমন তাকে বলা হতো কিং অফ জাস্টিস, কেন না তিনি তার রাজপ্রাসাদে রাজসভা থেকে 30 ইয়ার্ড লম্বা একটা চেনের মাথায় একটা বেল বেঁধে দেন, ঘন্টা বেঁধে দেন। 30 মিটার লম্বা একটা বেল ছিল, যার একটা বেল ছিল, একটা ঘন্টা ছিল, তাতে একটা 30 মিটার লম্বা 30 ইয়ার্ড লম্বা চেন ছিল। বলা হয় কেউ যদি ওই চেনটা টেনে ঘন্টা বাজাতো, যতক্ষণ না তার ন্যায় বিচার হতো, জাহাঙ্গীর ততক্ষণ জলগ্রহণও করতেন না। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো এবং জাহাঙ্গীরের মনে রেখো এটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আসার ইতিহাস আমরা যদিও পরে পড়ব, তা সত্ত্বেও 1608 সালে কি হলো, 1600 সালের পর এখানে দুটো জিনিস একটু খেয়াল করো। 1608 সালে ক্যাপ্টেন হকিংস, একটু আগেই পড়িয়েছি, ক্যাপ্টেন হকিংস তার রাজসভায় এলেন। আর 1615 সালে স্যার টমাস রো তার রাজসভায় এলেন। ডিউরিং দ্য টেনিওর অফ জাহাঙ্গীরের সময়কালে পেন্টিং বা চিত্রশিল্প তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়, ঠিক আছে। এখানে একটুখানি খেয়াল করবে, এখানে দেখো জাহাঙ্গীরের সময়ও তুলাদান সিস্টেম কিন্তু প্রচলিত ছিল। জাহাঙ্গীর ওয়েইং সান খুররাম ইন গোল্ড, জাহাঙ্গীর তার ছেলে খুররাম, যাকে পরবর্তীতে ইতিহাসে আমরা শাহজাহান নামে চিনব, তার সমান ওজনের স্বর্ণ দান করছেন। এখানে একটা জিনিস দেখো, ডিউরিং দ্য টেনিওর অফ জাহাঙ্গীর পেন্টিং ওয়াজ অ্যাট ইটস মোস্ট, জাহাঙ্গীরের সময় পেন্টিং তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়, তার সর্বোচ্চ, ঠিক আছে। এই সময় বেশ কিছু পেন্টারের নাম জানতে পারা যায়, যেমন ভিশন দাস, আব্দুল হাসান, একটু লিখে রাখো, অ্যান্ড উস্তাদ মনসুর, ঠিক আছে। অ্যান্ড এখানে পেন্টিংয়ের সব থেকে বৈশিষ্ট্য কি না, ইউজ অফ হ্যালো স্টার্টেড, একটু নোট করো, কাইন্ডলি নোট করে নি, কারণ এই জিনিসগুলো তোমরা নোটসেও পাবে না। অর্থাৎ জাহাঙ্গীর তার সময় চিত্রশিল্প সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়, তাকে যে কারণে বলা হয় ফ্রি অফ পেন্টিং, বলা হয় ফ্রি অফ পেন্টিং। এবার কি হলো, আমরা নেক্সট স্লাইডে কি আছে একটুখানি দেখি। আচ্ছা, এই সময় একটু বলে দিই, তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, যেটা পার্সিয়ান ভাষায় লেখা। নিজে লাহোরে তার টম্ব পাওয়া যায়, লাহোরে তার টম্ব বা কবর, অর্থাৎ তাকে সমাধিস্থ করা হয়েছিল লাহোরে। আর জাহাঙ্গীরের পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ পেন্টিং, ঠিক আছে। এটা একটুখানি খেয়াল রাখবে।
এরপরে শাহজাহান, আজকে কি এই পুরোটাই কাভার করে দেবো, পুরোটাই কাভার করে দেবো, নাকি শাহজাহান ঔরঙ্গজেব পরের দিন পড়াবো? কারণ এরপরে একটা সায়েন্স ক্লাস আছে, তোমরা যেটা বলবে। আমার কোনো অসুবিধা নেই, অ্যাকচুয়াল মোগল ইতিহাসটা না বেশ বড়। আমি যদিও বলি যে অনেকটা করে দেবো, অলরেডি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে ক্লাস। এরপরে একটা সায়েন্স ক্লাস আছে, 1 ঘন্টার একটা সায়েন্স ক্লাস রয়েছে। তাহলে শাহজাহান থেকে পরবর্তী ইতিহাস আমরা পরের দিন পড়বো, এবং তার সঙ্গে মোগল সংস্কৃতি, যেটা আমরা আগেরবার পড়িনি, সেটাও আমরা পরের দিন। ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকলে বলো। মৌসুমি, অসুবিধা থাকলে বল। মৌসুমি স্টেটাস দিয়েছে জানো তো, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুঁচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে। জানি না এইসব স্টেটাসের মানে কি। তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে? কারো কোনো কোয়ারি বা কোয়েশ্চেন নেই তো? থ্যাংক ইউ অল, থেকে অনেক ধন্যবাদ, এখানেই শেষ করছি।